আমেনা দেখতে পাচ্ছ? আমেনা, কথা শুনতে পাচ্ছ? আমেনা, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? রেসপন্স করো। আমাকে দেখা যাচ্ছে? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? আমেনা, কথা বলো, তোমরা রেসপন্স করো। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? ক্লাস শুরু করব? জি ম্যাম, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ না? অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনলাইন ক্লাসে আমি তোমাদের সঙ্গে আছি ইফাত আরা, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, ঢাকা উইমেন কলেজ। আজ আমি তোমাদের ক্লাস নিব মাস্টার্স ফাইনাল ইয়ারের উচ্চতর সামাজিক গবেষণা ও পরিসংখ্যান তৃতীয় অধ্যায়। গত ক্লাস পর্যন্ত আমরা দ্বিতীয় অধ্যায় পড়েছি, আজকে তৃতীয় অধ্যায় পড়ব উপাত্ত সংগ্রহের কৌশল। যে বিষয়গুলো তোমাদেরকে পড়াবো: পর্যবেক্ষণ কি, পর্যবেক্ষণের বৈশিষ্ট্য, পর্যবেক্ষণের প্রকারভেদ ও পর্যবেক্ষণের প্রভাব। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি ম্যাম। দেখা যাচ্ছে না? পর্যবেক্ষণটা কি? আমরা কিন্তু অনার্সে পর্যবেক্ষণটা পড়েছি, তাই না? পর্যবেক্ষণ কিন্তু শুধুমাত্র গবেষণায় না, অনেকগুলো সাবজেক্টের ভিতরে তোমাদের পর্যবেক্ষণটা পড়তে হয়েছে না? পর্যবেক্ষণটা কি জানি আমরা কেউ? বলতে পারবে? প্রকৃতপক্ষে পর্যবেক্ষণ কিন্তু স্বাভাবিক অবস্থায় মুক্ত পরিবেশে মানুষের সত্যিকারের যে আচার আচরণ অধ্যয়ন করা যায় বা জানা যায়, এটা কিন্তু পর্যবেক্ষণের মূল লক্ষ্য। একজন মানুষের বাইরের থেকে যেটা দেখা হয় তার সাথে মেশার ফলে, পরিবেশের সাথে মেশার ফলে যে অবস্থাটা জানা যায় সেটাকে কিন্তু পর্যবেক্ষণ বলে। পর্যবেক্ষণ হচ্ছে কোনো বিষয়বস্তু বা ঘটনাকে অবলোকন করা, কোনো বিষয়বস্তু বা ঘটনা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জানা, যেটার বৈজ্ঞানিক অর্থে বলে বিশেষ উদ্দেশ্য নিয়ে নির্দিষ্ট কোনো বিষয়বস্তু বা ঘটনাকে সুশৃঙ্খলভাবে অবলোকন করা বা দেখা এবং লিপিবদ্ধ করতে পারা, এটাকে কিন্তু তোমার পর্যবেক্ষণ বলে। তাহলে পর্যবেক্ষণটা সম্পর্কে আমরা কিন্তু একটা ধারণা হলো, পর্যবেক্ষণটা হচ্ছে কোনো কিছু আমরা দেখছি, সেটা আসলে কি, কতটুকু তার সত্যতা রয়েছে সেটা সম্পর্কে কিন্তু আমাদের পুরোপুরি ধারণা নেওয়া, সেটা নিয়ে লিপিবদ্ধ করাকে পর্যবেক্ষণ বলে। পর্যবেক্ষণ নিয়ে কিন্তু বিভিন্ন মনীষী বিভিন্ন মতামত দিয়েছে। পিভি ইয়াং এর মতে পর্যবেক্ষণটা কি সেটা আমরা জানবো। অবজারভেশন মে বি ডিফাইন্ড as systematic viewing coupled with consideration of the seen phenomena, মানে দৃশ্যমান যেটা আছে সেটাকে সুশৃঙ্খলভাবে দেখাকে, যেটাকে আমরা দেখছি সেটাকে সঠিকভাবে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে দেখাকে পর্যবেক্ষণ করাকে কিন্তু বোঝাচ্ছে, যে পর্যবেক্ষণ সঠিকভাবে দেখে সেটাকে সংজ্ঞায়িত করাকে পর্যবেক্ষণ বলে। তো মূলত হচ্ছে যে উপাত্ত সংগ্রহের জন্য পর্যবেক্ষণ পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ এবং এটার একটা কৌশল আছে যেটা অনুসন্ধানকারীকে সরাসরি প্রশ্ন জিজ্ঞাসা করা যায়। যখন আমরা সরেজমিনে সশরীরে কোথাও যাই, সেখানে যাওয়ার পরে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারি, পর্যবেক্ষণ করতে পারি, অনুসন্ধান করতে পারি। আমাদের যে কৌশলগুলো আছে, সমাজকর্মের যে কৌশল, সেগুলো অ্যাপ্লাই করে
চাক্ষুষ চোখে যে তথ্যগুলো আমরা সংগ্রহ করি, অনুসন্ধান করি, মৌখিকভাবে হতে পারে, অমৌখিকভাবে হতে পারে, যেভাবে হোক, যেগুলোকে আমরা সরাসরি দেখি এবং জানি, আলোচনা করি, সেটাকে কিন্তু পর্যবেক্ষণ বলে। তাহলে আমরা জানলাম পর্যবেক্ষণটা কি। কেউ একজন বলতে পারবে পর্যবেক্ষণ কি? পর্যবেক্ষণ সম্পর্কে কেউ একজন বলো, তোমাদের মতো করে বলো। পর্যবেক্ষণ তোমরা এই যে 4 বছর 5 বছর পড়েছো, এটা তোমরা এখন বলো যে পর্যবেক্ষণটা তোমাদের মতে কি বোঝায়। আফসানা, আঞ্জুমানারা, আমেনা, কেউ একজন বলো। আমি যে এতক্ষণ বললাম পর্যবেক্ষণ। ম্যাম কোনো একটা বিষয় সম্পর্কে জানা, জি, মানে সেটা সম্পর্কে ধারণা নেওয়া। ধারণা নেওয়া সঠিকভাবে, সুশৃঙ্খলভাবে এবং সমাজকর্মের মতে, যেটাকে বৈজ্ঞানিকভাবে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে যেটাকে অনুসন্ধান করাই হচ্ছে পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ। হ্যাঁ, এখন জানবো আমরা পর্যবেক্ষণের বৈশিষ্ট্য। সামাজিক গবেষণায় কিন্তু পর্যবেক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ। উপাত্ত সংগ্রহের কৌশল হিসেবে পর্যবেক্ষণের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। তার ভিতরে প্রথম যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে চাক্ষুষ ঘটনা, আই অ্যাফেয়ার্স, মানে সরাসরি যেটাকে দেখা, সরজমিনে। পর্যবেক্ষণের অধিকাংশ ক্ষেত্রে বিষয়বস্তু বা ঘটনাকে কাছ থেকে, দূর থেকে সতর্কতার সাথে চাক্ষুষভাবে দেখা, মানে একটা জিনিসকে সরাসরি ভাবে দেখা, ঘটনাটা, কোনো একটা ঘটনা ঘটলো যেটাকে সরাসরি দেখা হয়। কেবল শুনে কোনো ঘটনা বা বিষয়কে অবলোকন করা হয় না, এটা সরজমিনে যে সবাই যে যেটা করে সেটাকে বোঝাচ্ছে যে তোমার চাক্ষুষ ঘটনা। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পর্যবেক্ষণের। তারপরে হচ্ছে সুনির্দিষ্ট উদ্দেশ্য। সমাজকর্মের বা সামাজিক গবেষণার কিছু সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটাকে সফলভাবে বাস্তবায়ন করার জন্য কিন্তু পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ, উদ্দেশ্যপূর্ণ প্রক্রিয়া। এটি সুনির্দিষ্ট উদ্দেশ্যের ভিত্তিতে নিয়মতান্ত্রিক উপায়ে যেটা করা হয়, যে পর্যবেক্ষণটা করা হয়, সেটাকে বলা হয়েছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সুনির্দিষ্ট উদ্দেশ্য। তারপরে হচ্ছে পরিকল্পনা। আমরা প্রত্যেকটা কাজই কিন্তু পরিকল্পনা করি, তাই না? পড়াশোনাটা আমরা পরিকল্পনা মতো করি, সংসার জীবনে, চাকরি বাকরি, বাচ্চা নেওয়া, যারা বিবাহিত আছে তারা কিন্তু সবকিছু পরিকল্পনা করে করে, যে কোন সময়ে আমরা এটা করব, কতদিন পরে আমরা চাকরি জীবনে যাব, বিবাহিত জীবনে যাব। এরকম তোমার কিন্তু গবেষণারও কিছু পরিকল্পনা রয়েছে। যথাযথ পরিকল্পনা অনুসরণ করে পর্যবেক্ষণ পরিচালিত হয়। প্রয়োজনীয় উপাত্ত সংগ্রহ এবং লিপিবদ্ধ করা, যে উপাত্তগুলো সংগ্রহ করা হচ্ছে সেটাকে লিপিবদ্ধকরণের জন্য কোন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হবে সেটা গবেষককে সিদ্ধান্ত নিতে হবে এবং সে অনুযায়ী সেটার কাজ করতে হবে। গবেষককে পূর্ব থেকে পরিকল্পনাটার সাথে, পরিকল্পনা নিয়েই কাজটা করতে হবে। তারপরে হচ্ছে পর্যবেক্ষণকৃত বিষয় আদি লিপিবদ্ধকরণ। পর্যবেক্ষণকৃত বিষয়াদি লিপিবদ্ধকরণ, যেখানে বলা হয়েছে যে পর্যবেক্ষণকৃত কিছু বিষয় আছে একজন গবেষকের পক্ষে অত্যন্ত কঠিন কাজ, তাই পর্যবেক্ষণকৃত বিষয়বস্তু সম্পর্কে সংগৃহীত যে ইনফরমেশন গুলো, তথ্যগুলো আছে, তাৎক্ষণিকভাবে সেটা লিপিবদ্ধ। যখন আমরা যেটা দেখব, যেটা কাজ করব, তখনই কিন্তু সেটা আমরা লিপিবদ্ধ করব। না হলে একটা জিনিস, ধরো আজকে আমরা একটা কোনো বিষয় সম্পর্কে জানলাম, সেটা যদি সেদিনই লিপিবদ্ধ না করি, পরবর্তী সময়ে কিন্তু সেটা মনে থাকবে না। থাকে আমাদের, আমরা এই যে ফার্স্ট ক্লাসে যেটা করেছি, যেটা পড়েছি, আজকে কিন্তু সেটা আমাদের মনে নেই। যদি তোমরা নোট করতে, লিখে রাখতে, তাহলে কিন্তু এটা তোমাদের মনে থাকতো, তাই না? যে কোনো জিনিসের ক্ষেত্রে কিন্তু তোমরা কেউ একজন স্ক্রিনশট নিবে, হ্যাঁ, নিয়ে কতজন এ হয়েছে তোমরা গ্রুপে দিয়ে দিবে। তোমরা কিন্তু এখানে জয়েন করেছো 6-7, আমি সহ 7 জন। তোমরা যার এখানে কথা হবে সে একটু ইয়ে করে দেবো, মিউট করে রেখো।
তাহলে যখনই যেটা আমরা দেখব তাৎক্ষণিকভাবে ইমিডিয়েটলি সেটা লিপিবদ্ধ করে ফেলবো। এটা কিন্তু তোমার এই যে পর্যবেক্ষণের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, উপাত্তের সঠিকতা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। তারপরে হচ্ছে সরাসরি অধ্যয়ন করা, ডিরেক্ট যে স্টাডি, কিছু আছে আমরা সরেজমিনে দেখি আর কিছু হচ্ছে প্রিভিয়াস যে কেস স্টাডি সেগুলো থেকে আমরা নিয়ে থাকি। পর্যবেক্ষণের অপর একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি সরাসরি অধ্যয়ন করা, সেখানে যে আমরা সবার কাছ থেকে অনেক তথ্য নিতে পারি। একটা হচ্ছে আমরা নিজেরা দেখি আর হচ্ছে আশেপাশে আমরা সংগ্রহ করি সেখান থেকে। এক্ষেত্রে গবেষক ব্যক্তিগতভাবে মাঠে উপস্থিত হয়ে কিছু আমাদের লোকজন কালেক্ট করে, কিছু নিজেরা কালেক্ট করে, গবেষকরা স্বচক্ষে পর্যবেক্ষণ করে পরিকল্পিতভাবে এই বস্তু বা চোখের মাধ্যমে যে ইন্টারেকশনটা ঘটে সেটার কথা বলা হয়ে গেছে। তারপরে হচ্ছে প্রাথমিক উপাত্ত সংগ্রহ করা, কালেকশন অফ প্রাইমারি ডেটা, প্রাইমারি যে ডেটা আছে সেগুলো সংগ্রহ করা। পর্যবেক্ষণ এমন একটি কৌশল যেটি কেবল প্রাথমিক উপাত্ত সংগ্রহ করে। সেক্ষেত্রে প্রত্যেক গবেষক মাঠ পর্যায় থেকে গবেষণার সাথে সম্পর্কিত যে উপাত্তগুলো সংগ্রহ করে সেগুলোকে লিপিবদ্ধ করে এবং সেগুলো সম্পর্কে তারা ধারণা নিয়ে থাকে। তারপরে হচ্ছে সরাসরি কার্যকরণ সম্পর্ক, সরাসরি পর্যবেক্ষণ কৌশলের সাহায্যে কেবল ব্যক্তি বা গোষ্ঠীর আচরণ নয়, আচরণের সামাজিক যে অবস্থা আছে আশেপাশে সমাজের ক্ষেত্র বিশেষে সেই কার্যকরণ সম্পর্কগুলো সরাসরি জানতে হবে। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে যথার্থ ও বিশুদ্ধ উপাত্ত সংগ্রহ করো, যে তথ্যগুলো যে ডেটাগুলো আমরা কালেক্ট করব সেটা যেন প্রপার এবং পিওর হতে হবে। পর্যবেক্ষণ কৌশলের ক্ষেত্রে অবশ্যই গবেষক সামাজিক ব্যবস্থাকে যাতে বাধাগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মুক্ত পরিবেশে স্বাভাবিক অবস্থায় ব্যক্তি এবং গোষ্ঠীর যে আচরণ, একজন মানুষ কিংবা আশেপাশের মানুষের যে আচার আচরণ কাজকর্ম আছে সেটাকে সরেজমিনে হুবহু অবলোকন করতে হবে এবং সমাজ সম্পর্কিত সঠিক ধারণা আমাদের সংগ্রহ করতে হবে। তথ্যগুলো হতে হবে সেটা হচ্ছে সঠিক হতে হবে, কোনোভাবে কিন্তু সেটা থেকে সরা যাবে না, যে ওইটাকে আমরা মডিফাই করতে পারবো না, কোনোভাবে সেটা কিন্তু মডিফাই করা সম্ভব না। তাহলে কিন্তু আমাদের ডেটা কালেকশনের ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হবে। এরপর হচ্ছে আমাদের পর্যবেক্ষণের প্রকারভেদ, পর্যবেক্ষণের প্রকারভেদ প্রথমত এটাকে 3 ভাগে ভাগ করেছে এবং প্রত্যেকটা ভাগকে আবার 2 ভাগে ভাগ করেছে। পর্যবেক্ষণ, সমাজ গবেষজ্ঞ পর্যবেক্ষণের স্থান, প্রক্রিয়া, কার্যকরণ বা মানদণ্ডের ভিত্তিতে এগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করেছে। তো প্রথমত 3টা ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে গবেষণা পরিবেশের নিয়ন্ত্রণের ভিত্তিতে পর্যবেক্ষণ, আবার পূর্ব পরিকল্পনা বা কাঠামোর উপর পর্যবেক্ষণ, আর একটা হচ্ছে অংশগ্রহণের মাত্রার উপর পর্যবেক্ষণ। ঠিক আছে, তাহলে গবেষণা পরিবেশের নিয়ন্ত্রণের ভিত্তিতে পর্যবেক্ষণ, যেটা গবেষণা নিয়ন্ত্রণের কার্য ক্ষেত্রে যে পর্যবেক্ষণ ওটাকে আবার 2 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ আর একটা হচ্ছে অনিয়ন্ত্রিত পর্যবেক্ষণ। তোমাদের কি কারোর বুঝতে অসুবিধা হচ্ছে? না ম্যাম। তাহলে গবেষণা কথা কেটে যাচ্ছে আমার, কথা কেটে যাচ্ছে, অসুবিধা সমস্যা হচ্ছে আমার। হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছ না নাসিমা? ইন্টারনেটে সমস্যা হচ্ছে। তোমার এখানে প্রবলেম হচ্ছে, আর কারোর প্রবলেম হচ্ছে? না আমি না ম্যাম, ma'am। আর মানে আমি তো আচ্ছা, শুনতে পাচ্ছি ক্লিয়ার। হ্যাঁ নাসিমা, তোমার এখানে মেবি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, তুমি কি রিকানেক্ট করবে? ওটাকে কেটে দাও, লাইনটা কেটে দিয়ে আবার জয়েন করো। অনেক সময় নেটওয়ার্কের হ্যাঁ, আচ্ছা, প্রবলেমের কারণে এমন হতে পারে। এখন সারা আচ্ছা। বাংলাদেশে বাচ্চাদের থেকে শুরু করে ঠিক আছে একেবারে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত সবার জুমে ক্লাস হচ্ছে, দ্যাটস ওয়াই এই প্রবলেমটা সবাই ফেস করে। তো আমরা যেটা বলছিলাম যে পর্যবেক্ষণের প্রকারভেদ প্রথমত 3 ভাগে, আবার প্রত্যেকটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। তো গবেষণার পরিবেশের উপর পর্যবেক্ষণ, গবেষণার পরিবেশে নিয়ন্ত্রণ করে, একটা হচ্ছে নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ আর একটা হচ্ছে অনিয়ন্ত্রিত পর্যবেক্ষণ। নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ বা কন্ট্রোলড অবজারভেশনটা হচ্ছে যে সামাজিক গবেষণার ক্ষেত্রে পরিমাপযোগ্য উপাত্ত, মেজারেবল যে ডেটা আছে, যে ডেটাগুলো
যে তথ্যগুলো সরাসরি পরিমাপ করা যায়, সংগ্রহ করার জন্য নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ অত্যন্ত কার্যকরী একটা কৌশল। খুবই গুরুত্বপূর্ণ একটা কৌশল হচ্ছে এক্ষেত্রে একজন গবেষক তার পূর্ব প্রস্তুতি বা পরিকল্পনা অনুযায়ী কর্মতৎপরতা চালিয়ে যায়। এজন্য বলা হয় উদ্দেশ্যমূলকভাবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই যে অবজারভেশনটা করা যায়, একজন ব্যক্তি, গোষ্ঠী বা সংস্থার স্বাভাবিক যে পরিবেশ আছে সেই আচরণের ক্ষেত্রে বিঘ্ন ঘটায় অনেক সময়, সেটাকে যুক্ত করে এই কৃত্রিম পরিবেশের সৃষ্টি করে, সেগুলোকে পর্যবেক্ষণ করাই হলো নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ। যে পর্যবেক্ষণ আছে সেটাকে নিজের নিয়ন্ত্রণে, নিজের অনুকূলে নিয়ে এসে যেটাকে, যে পর্যবেক্ষণটা করা হয় সেটাকে বলে নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ। আর এটা হচ্ছে অনিয়ন্ত্রিত পর্যবেক্ষণ, আনকন্ট্রোল অবজারভেশন। বৈজ্ঞানিক অনুসন্ধানের এটা প্রাথমিক স্তর হচ্ছে অনিয়ন্ত্রিত পর্যবেক্ষণ। এই কৌশলের ক্ষেত্রে দেখা যায় যে কৃত্রিম পরিবেশ সৃষ্টি করে না, প্রাকৃতিক বা স্বাভাবিক যে পরিবেশ আছে সেটাকেই গবেষণাধীন বিষয় বা ঘটনার পর্যবেক্ষণ করে থাকে। এজন্য অনিয়ন্ত্রিত পর্যবেক্ষণকে মানে প্রাকৃতিক যে পর্যবেক্ষণ সেটা বলা হয়। এটার সাথে কোনো তোমার অবাস্তবিক কোনো কিছু যুক্ত নাই, এটা সরাসরি যেটা আছে ঠিক সেটাই, এটাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় না। যেমন কোনো একটি উপজাতির জীবনযাত্রার ধরন বা আচরণ, উপজাতিদের যে জীবনযাত্রা আছে এটা কি আমরা নিয়ন্ত্রণ করতে পারি? ওটা কিন্তু পারি না। তাদের মতো করে তারা সেভাবেই জীবনযাপন করে থাকে, সেটা কিন্তু কোনোভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, কোনো কৌশলই খুব একটা কাজে দিবে না। এই কৌশলের সাহায্যে কোনো প্রকার নিয়ন্ত্রণ বা প্রভাব ছাড়াই যেটা চলে সেটাকেই কিন্তু বলা হয় অনিয়ন্ত্রিত পর্যবেক্ষণ। তারপরে যেটা আছে পূর্ব পরিকল্পনা বা কাঠামোর উপর ভিত্তি করে আবার হচ্ছে তোমার পর্যবেক্ষণকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কাঠামোগত পর্যবেক্ষণ, একটা হচ্ছে অকাঠামোগত পর্যবেক্ষণ। কাঠামোগত পর্যবেক্ষণ যেখানে হচ্ছে সাধারণত কার্যকরণ যে কাজগুলো করে সেটা সম্পর্কযুক্ত যে তোমার পূর্বানুমান আছে, ক্যাজুয়াল হাইপোথিসিস যাচাই বা ঘটনার যে সুশৃঙ্খল সিস্টেমেটিক বর্ণনা প্রদানের জন্য কাঠামোগতভাবে যে কাঠামো, যে রুলস রেগুলেশন আছে তার ভিত্তিতে যে কাজগুলো করা হয়। পর্যবেক্ষণ বিশেষ বৈশিষ্ট্য হলো যে এক্ষেত্রে গবেষণার বিভিন্ন পর্যায়ে পূর্ব নির্ধারিত যে তোমার আইন কানুনগুলো আছে কিন্তু পূর্ব থেকে নির্ধারিত এই কাঠামোগুলো অনুসরণ করে গবেষণা কাজ পরিচালনা করা হয়। কিছু সিস্টেমের ভিতরে সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করা এবং সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়, সেটাকেই কিন্তু কাঠামোগত পর্যবেক্ষণ বলে। তারপরে হচ্ছে অকাঠামোগত পর্যবেক্ষণ, যে পর্যবেক্ষণে সাধারণত সামাজিক গবেষণার যে উদ্ঘাটনমূলক কৌশল হিসেবে কাজ করে সেটাকে অকাঠামোগত পর্যবেক্ষণ বলে। অকাঠামোগত পর্যবেক্ষণ প্রক্রিয়ায় গবেষণার কোনো পর্যায়ের বা হচ্ছে পূর্ব পরিকল্পনা নিয়ন্ত্রণ থাকে না, আগের থেকে কোনো নিয়ম নীতির ভিতরে থাকে না, ফলে অকাঠামোগত পর্যবেক্ষণে কি পর্যবেক্ষক করা যুক্তিসঙ্গত বা প্রাসঙ্গিক হবে তা পর্যবেক্ষণের পূর্বে বুঝে ওঠা যায় না। দেখা গেল যে এই পর্যবেক্ষণটা করতে যে কতটা ফলপ্রসূ হবে এবং কতটা ইফেক্টিভ হবে সেটা কিন্তু আগের থেকে বোঝা যায় না। কাঠামোগত পর্যবেক্ষণে বোঝা যায় যে সেটার একটা রুলস আছে, তারা একটা গাইডলাইনের ভিতরে চলে, আর এটাকে কিন্তু আগের থেকে কোনো কিছু বোঝা সম্ভব হয় না। এজন্য এই ধরনের পর্যবেক্ষণে গবেষককে পর্যবেক্ষণের বিষয়, প্রয়োজনীয় যে ডেটা কালেকশন করা বা লিপিবদ্ধ করা, এক্ষেত্রে কিন্তু যথেষ্ট স্বাধীনতা দেওয়া হয়, নিজের মতো করে করা যায়। ওখানে যেরকম তোমার কাঠামোগত পর্যবেক্ষণে কি থাকে যে একটা সিস্টেম আছে, একটা নিয়ম আছে, তার ভিতরেই শেষ করতে হবে। আর এখানে ইচ্ছা করলে গবেষক তার নিজের মতো করে, অনেকটা নিজের মতো করে সে করতে পারে। ফলশ্রুতিতে গবেষক অনেক অপ্রত্যাশিত ঘটনা বা অবস্থা, আচরণকে মোকাবেলা করার জন্য পর্যবেক্ষণের বিভিন্ন ধরনের পরিবর্তন আনতে হতে পারে। সময় বা পরিস্থিতি বিশেষে গবেষণার যে সময়টা থাকে সেটাকে হয়তো বা কোনো কারণে আগেও হয়ে যেতে পারে, আবার দেখা যায় যে সময়টা
অনেক বেশি লাগতে পারে, সেখানে কোনো টাইম লিমিট খুব একটা দেওয়া হয়ে থাকে না। এর জন্য অকাঠামোগত পর্যবেক্ষণে সুবিধা অসুবিধা দুইটাই আছে। গবেষক সাধারণত সরাসরি অংশগ্রহণের মাধ্যমে পর্যবেক্ষণের কাজ সমাধা করতে পারে। তারপরে হচ্ছে অংশগ্রহণের মাত্রার উপর ভিত্তি করে পর্যবেক্ষণকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ, আর একটা হচ্ছে অংশগ্রহণহীন পর্যবেক্ষণ। অংশগ্রহণের মাত্রার উপর ভিত্তি করে এই যে পার্টিসিপেন্ট অবজারভেশন পর্যবেক্ষণের একটি কিন্তু গুরুত্বপূর্ণ ধরন বলা যেতে পারে, যেখানে সামাজিক বিজ্ঞান সমূহে গবেষণা অংশগ্রহণমূলক পর্যবেক্ষণে সাধারণত সূত্রপাত ধরে এবং বিভিন্ন প্রশ্নমালা বা শিডিউলের মাধ্যমে উপাত্তগুলো সংগ্রহ করে থাকে। উপাত্ত সংগ্রহটা কি বলতে পারবে কেউ? আমি এই যে তোমাদের বারবার উপাত্ত সংগ্রহ বলছি, কি এই জিনিসটা আইডিয়া আছে কারোর? না ম্যাম। উপাত্ত সংগ্রহ হচ্ছে তথ্য সংগ্রহ করা, ডেটা কালেকশন। তুমি যদি আসল জিনিসটাই না জানলে তাহলে কিন্তু তোমার এই ক্লাস কিংবা এই সাবজেক্টে পড়ার কোনো মানে হলো না। উপাত্ত সংগ্রহ মানে হচ্ছে তথ্য সংগ্রহ। একজন গবেষক নিজে অংশগ্রহণ করে সরাসরি যে তথ্যটা সংগ্রহ করে, ডেটা কালেকশন করে, ইনফরমেশন কালেকশন করে, সেটাকে বলা হয় কিন্তু উপাত্ত সংগ্রহ। এবার বুঝতে পারছো? প্রশ্নমালাটা কি? কোর্সেনিয়ার তৈরি করে না, তোমরা যখন ফিল্ডে কাজ করছো, ইন্টার্নি করতে গেছো, ফিল্ড ওয়ার্ক করতে গেছো, সেখানে কিন্তু একটা প্রশ্নমালা ছিল, তাই না? একটা ফর্ম ছিল, হসপিটালে কিন্তু একটা বেসিক ফর্ম থাকে, এটাকে কিন্তু প্রশ্নমালা বলে। অনুসূচিটা হচ্ছে একটা শিডিউল, যে এই সময়ের ভিতরে ডাক্তাররা দেখে 8টা থেকে 2টা, তার ভিতরে তাদের কিন্তু একটা টাইম লিমিট থাকে। এরকম এই অংশগ্রহণমূলক পর্যবেক্ষণে যে গবেষক অংশগ্রহণ করে তারা কিন্তু বিভিন্ন প্রশ্নমালা বা অনুসূচির শিডিউলের মাধ্যমে উপাত্তগুলো সংগ্রহ করে। অর্থহীন অধ্যয়ন বলে মনে হলেও এটা কিন্তু অনেক সময় মনে হয় যে এই প্রশ্নমালার কি দরকার, এই শিডিউলের কি দরকার, কিন্তু তুমি যখন এইগুলো না করবে তাহলে কিন্তু তোমার কোনো রেকর্ড থাকবে না। এই 2 মাস শেষ হওয়ার পরে যখন তুমি রিপোর্ট করতে যাবে, প্রতিবেদন করতে যাবে, তখন তুমি ইনফরমেশন গুলো কোথায় পাবে? অনেক সময় মনে হয় না যে খাতা কি কাজে লাগবে, প্রতিদিনের রেকর্ড লেখার কি দরকার, এটা তো আমরা এমনিই মনে থাকবে। দেখবে তুমি 1 সপ্তাহ পরে যে প্রথম দিনের কাজটা তোমার মনে থাকবে না। থাকবে? কোনোভাবে থাকে না। এই জন্য কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ, বরং প্রত্যক্ষ করতে হয় এবং সত্যি জানতে তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়। এটা অংশগ্রহণমূলক পর্যবেক্ষণে একজন পর্যবেক্ষক বা একজন গবেষক সরাসরি অংশগ্রহণ করে যে পর্যবেক্ষণটা করে, তিনি নিজে যে পর্যবেক্ষণটা করে থাকে সংশ্লিষ্ট দলের একজন সদস্য হতে পারে এবং পরে একজন পর্যবেক্ষণকারী হিসেবে নিয়োগ করা হয়ে থাকে। তারপরে হচ্ছে যেটা বলা হয়েছে যে অংশগ্রহণহীন, যেটাকে অংশগ্রহণ ছাড়াই যে পর্যবেক্ষণটা করে ফেলে সেটাকে, এই যে পর্যবেক্ষণ করতে যেয়ে কিন্তু অনেক কিছুর সম্মুখীন হতে হয়। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন, র্যাপোর্ট নাম শুনছো? র্যাপোর্টের পেশাগত সম্পর্ক যেটা বলে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মানে তাদের সাথে একটা পেশাগত সম্পর্ক, কাজের জন্য, প্রশ্ন করার জন্য। তারপরে হচ্ছে উপাত্ত সংগ্রহ, কালেকশন অফ ডেটা। তারপরে হচ্ছে উপাত্ত লিপিবদ্ধকরণ মানে রেকর্ডিং অফ ডাটা, যেটাকে আমরা বলি তোমার রিপোর্ট। তারপরে হচ্ছে অংশগ্রহণহীন পর্যবেক্ষণ। অংশগ্রহণহীন পর্যবেক্ষণটা কি? যে পর্যবেক্ষণে কিন্তু পর্যবেক্ষক বা গবেষক সরাসরি অংশগ্রহণ করে না। পর্যবেক্ষণের গবেষক নিজে সেই প্রতিষ্ঠানে বা সেই গোষ্ঠীতে সেই ব্যক্তির কাছে সরাসরি যায় না, কিছু লোক নিয়োগ করা হয় যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ওই তথ্যগুলো কালেক্ট করে এবং সেইগুলোর উপর ভিত্তি করে গবেষক কার্যক্রম পরিচালনা করে থাকে। অংশগ্রহণমূলক পর্যবেক্ষণে পর্যবেক্ষক সরাসরি উপস্থিত থাকেন বিধায় তাদের আচরণ পর্যবেক্ষণ করা অনেক সহজ হয়। আর এটা হচ্ছে কৃত্রিমতা সৃষ্টি করে, এখানে সরাসরি অংশগ্রহণ করে না, ফলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়।
সামাজিক পরিবেশ বজায় রাখতে সক্ষম হয় না। আবার দেখা যায় যে দলের সাথে তোমার ওখানকার সমস্যার বিভিন্ন ধরনের মানে সম্পর্ক হয়ে যায়, মানে সেটা খুব একটা দেখা গেল যে যে তথ্যটা আমাদের কালেকশন করা দরকার সেই তথ্যটা করতে পারে না। আবার এই যে দলের সদস্যদের মনোভাব বা মূল্যায়ন যাচাইয়ের এই পদ্ধতি খুব একটা কার্যকর হয় না, এক একজন এক এক রকম তথ্য দিয়ে থাকে। আর সরাসরি অংশগ্রহণে কি হয়, সে সরাসরি কিন্তু এটা অবজার্ভ করতে পারে এবং জানতে পারে যে কি হচ্ছে কিভাবে হচ্ছে, সেটা কিন্তু সরাসরি অবজার্ভ করা সম্ভব হয়। তাহলে পর্যবেক্ষণের প্রকারভেদ মূলত 3 প্রকার এবং প্রত্যেকটা আবার 2 ভাগে ভাগ করেছে। এই যে পর্যবেক্ষণের প্রকারভেদ নিয়ে তোমাদের কারোর কোনো অবজেকশন, কোনো প্রশ্ন? না ম্যাডাম। অসুবিধা? এখন আমরা জানবো পর্যবেক্ষণের সুবিধা কি কাজে লাগবে। এই যে পর্যবেক্ষণ, এই যে অবজারভেশন কেন করতে হবে বলো তো? অ্যাডভান্টেজ অফ অবজারভেশন। সামাজিক গবেষণায়, যেহেতু আমরা গবেষণাগুলো নিয়ে তোমাদের এগুলো সম্পর্কে, এই দেখো ছোট ছোট বিষয়গুলো তোমাদের কিন্তু মনে নেই, তোমরা জানো না, এই কথা বলবো না, কারণ তোমরা 4 বছরের অনার্স কমপ্লিট করেই মাস্টার্সে আসছো। তার মানে তোমরা এই প্রত্যেকটা নাম তোমাদের জানা, কিন্তু তোমরা দীর্ঘদিন পড়াশোনা থেকে বাইরে ক্লাস করছো না, কেউ কলেজে আসতেছো না, বিভিন্ন ধরনের সংসার চাকরি বাকরি নিয়ে ব্যস্ত, এই জন্য এই নামগুলো তোমরা ভুলে গিয়েছো। এজন্য কিছু নাম, কিছু ধারণা দেওয়ার পরে তারপরে আমি তোমাদের 2-1টা পরিসংখ্যানের অঙ্ক করাবো, বেসিক কিছু অঙ্ক, যেগুলো আসলে তোমাদের তো অ্যাডভান্স মানে সোশ্যাল স্ট্যাটিস্টিক্স বলা হলেও, সোশ্যাল রিসার্চ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স বলা হলেও খুব কিন্তু অ্যাডভান্স লেভেলের অঙ্ক থাকে না। যেরকম MBA তে BBA তে যেরকম থাকে, তোমাদের কিন্তু একদম বেসিক লেভেলের নর্মাল যে অঙ্কগুলো খুব সহজ, যেগুলো তোমরা অনার্সে করে আসছো, সেম স্যাম্পলিং, তারপরে তোমার হচ্ছে প্রবাবিলিটি, এরকম টাইপের কিছু অঙ্ক আছে, 2-1টা অঙ্ক করলেই মোটামুটি তোমরা পারবে। কিছু থিওরিটিক্যাল থাকবে, আর এখানে তো তোমাদের গবেষণার 50 মার্ক আছে, ওদিকে 50 মার্ক, তারপরে 2-3টা অঙ্ক মোটামুটি যদি তোমরা একটু করে যেতে পারো, ওই টাইপের যত অঙ্ক আসবে ইনশাল্লাহ তোমরা সেগুলো কভার করতে পারবে। নেক্সট থেকে আমরা আরো 2-1টা গবেষণার উপর ক্লাস করে তারপরে আমি তোমাদের 2-1টা খুব সহজভাবে অঙ্কগুলো দেখিয়ে দিব। আল্লাহ যদি ততদিন আমাদের সবাইকে বাঁচায় রাখে। পর্যবেক্ষণের সুবিধা, তাহলে এই যে পর্যবেক্ষণ নিয়ে আমাদের যত কথা, সেটার কি সুবিধা সেগুলো সম্পর্কে আমরা জানবো। সামাজিক গবেষণার প্রাথমিক যে উপাত্ত সংগ্রহ বা ডেটা কালেকশন করা হয়, পর্যবেক্ষণ কৌশল প্রয়োগের জন্য কিন্তু কিছু সুবিধা রয়েছে। এসব সুবিধার কারণে সামাজিক গবেষণার কাজকে অনেক বেশি সম্প্রসারিত করে এবং খুব সহজে সেটা করতে উৎসাহিত করে। এই যে কৌশলের সাহায্যে স্বাভাবিক বা প্রাকৃতিকভাবে পর্যবেক্ষণ কৌশলের সাহায্যে স্বাভাবিক এবং প্রাকৃতিক অবস্থায় মানুষের আচরণ, সামাজিক সম্পর্ক যেভাবে প্রকাশ পায় তা অবিকৃতভাবে উপস্থাপন করা সম্ভব। তারপর হচ্ছে বাস্তব আচরণ পর্যবেক্ষণ করা। বাস্তব আচরণটা কি? গবেষণা কাজকে আরো বেশি সম্প্রসারিত করার জন্য পর্যবেক্ষণের খুবই সুবিধা হচ্ছে যে কৌশলে গবেষণাধীন ব্যক্তিকে, যে ব্যক্তি গবেষণা করে, সরাসরি প্রশ্ন না করে তার বাস্তব আচরণ পর্যবেক্ষণ করে। দেখা গেল যে প্রশ্ন করে অনেক সময় নষ্ট না করে সরাসরি, যে যখন তুমি সরেজমিনে কোনো কিছু দেখছো তখন কিন্তু প্রশ্ন না করলেও চলে। কোনো ঘটনা যদি আমরা দেখে থাকি তখন কিন্তু প্রশ্ন না করলেও আমরা প্রপার ইনফরমেশনটা পেয়ে থাকি। ফলে উপাত্ত প্রাপ্তি গবেষণাধীন ব্যক্তির ইচ্ছা বা অনিচ্ছার উপর নির্ভর করে না। দেখা গেল যে অনেক সময় মানুষ ভুল ইনফরমেশন দেয়, তাই না? যখন আমরা মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করি অনেক সময় ভুল ইনফরমেশন দেয়। এক্ষেত্রে দেখা যাবে যখন বাস্তব আচরণ পর্যবেক্ষণ করবে, সরাসরি সরেজমিনে ঘটনাটা অনুধান করবে, তখন কিন্তু এই সুযোগটা থাকবে না। তারপরে উপাত্ত সংগ্রহের মাধ্যমে এই যে ডেটা কালেকশন, তথ্য নেওয়া, এই তথ্য নেওয়ার ক্ষেত্রে যখন কিন্তু তোমার এই পর্যবেক্ষণের একটা গুরুত্বপূর্ণ সুবিধা আছে যে ভুল তথ্য দিতে পারবে না। 10 জনের কাছ থেকে ইনফরমেশন নিলে কেউ না কেউ কিন্তু তোমার সঠিক ইনফরমেশনটা দিতেই পারবে। আর যখন তুমি প্রশ্ন করবে, প্রশ্ন করতে করতে একসময় বুঝেই যাবে। সেই কৌশল, এমন কৌশল অবলম্বন করবে
তখন কিন্তু বুঝবে যে সত্য বলছে কি মিথ্যা বলছে, গবেষক কিন্তু সেটা বুঝতে পারবে। মানুষের এমন কিছু বিষয় রয়েছে, ব্যক্তিগত আয়, ব্যক্তিগত বিষয়, তারপরে গোপন কিছু বিষয় রয়েছে, অপরাধমূলক যে কার্যক্রম, গোপনীয়তা রক্ষা করতে চায়, এই বিষয়ে দেখবা যে অনুসন্ধান করার অনুমতি দেয় না, বা অনুমতি দিলেও সঠিক তথ্য কিন্তু দিতে চায় না। সেই জন্য অনুসন্ধানের পর্যবেক্ষণই কিন্তু একমাত্র উত্তম পদ্ধতি। সেক্ষেত্রে কি করতে হবে? অবজারভেশন ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব না। বিভিন্ন ধরনের এই যে ক্রাইম গুলো যে হয়, কোনো অপরাধী কিন্তু সে বলবে যে অপরাধ করছে কখনোই বলবে না। অনুসন্ধানটা কিন্তু সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে হচ্ছে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ। অংশগ্রহণমূলক পর্যবেক্ষণের ক্ষেত্রে কিন্তু সেম অবস্থা। অংশগ্রহণের মূলক পর্যবেক্ষণে দেখা যাবে যে তোমার সেই কাজটা কিন্তু হচ্ছে, তুমি ওইটা দেখে করতে পারবে। সরাসরি অংশগ্রহণ যখন করে তখন কিন্তু কোনো তথ্যর দরকার হয় না, সেটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমাদের যে র্যাপোর্টের কথা বলা হয়েছে, র্যাপোর্টটা কি? একজন সাহায্যার্থীর সাথে সমাজকর্মী যে পেশাগত সম্পর্ক, সেটাই কিন্তু র্যাপোর্ট না? সাহায্যার্থীর সাথে সমাজকর্মী যে পেশাগত সম্পর্ক, সেটাকে কিন্তু র্যাপোর্ট বলে। এই যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করার ক্ষেত্রে কিন্তু সাহায্যার্থী হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কইতাছি দিবার, তুই তাও একটা মিস কল দিবার করছিস রে। যখন একজন ক্লায়েন্টের সাথে তোমার ভালো সম্পর্ক হয়ে যাবে, তখন কিন্তু সে তার মনের কথা বলবে। প্রথমেই এসে কিন্তু সাহায্যার্থী সমাজকর্মীর কাছে তার সমস্যাগুলো বলবে না। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার মাধ্যমেই কিন্তু একজনের কাছ থেকে তুমি প্রপার ইনফরমেশন কালেক্ট করতে পারবে। তারপরে হচ্ছে তোমার পূর্বানুমান গঠন। এখানে পূর্বানুমান গঠন বলতে হাইপোথিসিস, পর্যবেক্ষণ যে মানবীয় আচরণ আছে, সেই আচরণ বা উপাত্ত সংগ্রহ করে যে নতুন নতুন যে পূর্বানুমান গঠন করা, সেটা কিন্তু পর্যবেক্ষণ কৌশল কার্যকর ভূমিকা পালন করে থাকে। এছাড়াও আবার এই যে বিভিন্ন ধরনের সমাজ বা সম্প্রদায়ের যে রীতিনীতি আছে, মূল্যবোধ আছে, এই যে ধর্মীয় অনুষ্ঠান আছে, এগুলো কিন্তু পর্যবেক্ষণের মাধ্যমে সে অনুষ্ঠানের সঠিক যে উপাত্ত সংগ্রহ করা সম্ভব হবে। কৃত্রিম পরিবেশ সৃষ্টি করে সব অনুষ্ঠান সম্পর্কে প্রকৃত যে উপাত্ত, তাদের যে বাস্তব যে জ্ঞান, সেটা সম্পর্কে কিন্তু জানা আমাদের পক্ষে সম্ভব হবে। তাহলে পর্যবেক্ষণের সুবিধাগুলো কি আমরা জানলাম। এখন জানবো যে অসুবিধা। সবকিছুর কিন্তু কিছু সুবিধাও থাকে, কিছু অসুবিধাও থাকে। এখন পর্যবেক্ষণেরও কিন্তু কিছু অসুবিধা রয়েছে। সাধারণত প্রাকৃতিক পরিবেশে বা মুক্ত অবস্থায় কিন্তু পর্যবেক্ষণ পরিচালনা করা যায় না। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে বহুমুখী উপাদানের উপর প্রভাব বিদ্যমান থাকে। বিভিন্ন ধরনের অ্যাপ্লাই করতে হয়, বিভিন্ন ধরনের মেথড অ্যাপ্লাইয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের উপাদান করে সংখ্যাতাত্ত্বিক হতে হবে, তারপরে গুণাত্মক হতে পারে। এই পর্যবেক্ষণের মাধ্যমে বিভিন্ন ধরনের উপাদানের মাধ্যমে কিন্তু পর্যবেক্ষণটা করা যায়। এক্ষেত্রে কিন্তু খুবই অসুবিধা হয় যে একজন এক এক ধরনের তথ্য দিল, সবাই কিন্তু সমান তথ্য দেয় না, সেটা দেখা গেল যে সঠিক হলো না। সেজন্য বহুমুখী উপাদানের প্রভাব বিদ্যমান করতে হয়, বহুমুখী পদ্ধতি তোমার অ্যাপ্লাই করতে হয়। সেক্ষেত্রে সময় বেশি লাগে। যে পর্যবেক্ষণের এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অসুবিধা। এই অসুবিধার কারণে সঠিক সময়ে আমরা তথ্যটা কালেক্ট করতে পারি না। তারপরে উপাত্তের বিকৃতি ঘটার সম্ভাবনা থাকে, উপাত্তটা সঠিকভাবে কিন্তু কাজে নাও লাগাতে পারে। পর্যবেক্ষণ কৌশলে গবেষক কোনো ঘটনা বা অবস্থা পর্যবেক্ষণ করতে চাইলে সেই ঘটনা সৃষ্টি না হওয়া পর্যন্ত কিন্তু সেটা সম্পর্কে বের হয়ে আসা যায় না। সেজন্য অনেক সময় লাগতে পারে, দীর্ঘ সময় লাগতে পারে। আবার দেখা গেল যে উপাত্ত সংগ্রহের যে পরিবর্তন, সেটা কিন্তু এক একভাবে এক একটা কাজ হচ্ছে, সেটা সেই পরিবর্তনটা কিন্তু আনতে অনেক সময় আনার প্রয়োজন হয়। তারপরে হচ্ছে
অবস্থার পুনর্বার পর্যবেক্ষণ করা। একটা অবস্থা আছে, সেই অবস্থাকে কিন্তু কিভাবে পুনরায় ওটাকে ঘটানো যায় সেটার ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে। অতীত, ভবিষ্যৎ বা অপ্রত্যাশিত যে ঘটনা রয়েছে সে সম্পর্কে পর্যবেক্ষণ করা সম্ভব হয় না। অতীতে যে ঘটনা ঘটেছে বর্তমানে পর্যবেক্ষণ করে কিন্তু সেটা জানা সম্ভব না, এবং ভবিষ্যতে কি ঘটবে সেটা সম্পর্কেও কিন্তু জানা সম্ভব হবে না। এটা কিন্তু অসুবিধায় ফেলতে পারে একজন গবেষকের। আবার হচ্ছে যে পর্যবেক্ষণ যে নমুনা, স্যাম্পলিং এর কথা বলছে, নমুনার উপর পরিচালিত। দেখা গেল যে সীমিত সংখ্যক ঘটনা, একটা ঘটনা কিংবা দুইটা তিনটা ঘটনার উপর কিন্তু সব ঘটনাটা নাও ঘটতে পারে, সেক্ষেত্রে সঠিক তথ্য নাও পাওয়া যেতে পারে। তারপরে হচ্ছে মানুষের যে মতামতের কথা বলা হয়েছে, মতামত বা মনোভাবকে সরাসরি পর্যবেক্ষণ, সেটা অনেক সময় যে সঠিক এবং কার্যকরী নাও হতে পারে। আর ইন্দ্রিয়জাত প্রত্যাখ্যানের কথা বলা হয়েছে, সেটা অনেক সময় সঠিক হয় না। সততার সাথে যদি তুমি তথ্যগুলো নাও, তথ্য লিপিবদ্ধ করো, দেখা গেল যে এই ইন্দ্রিয়জাত প্রত্যাখ্যান, পারসেপশন অনেক সময় সঠিক হয় না সকল ক্ষেত্রে, আবার কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। এই অসুবিধাগুলো কিন্তু সব গবেষণার ক্ষেত্রে থাকতে পারে। তাছাড়া পর্যবেক্ষকের যে প্রেরণা বা আগ্রহগুলো রয়েছে, তারপরে পছন্দ অপছন্দ, এগুলো কিন্তু অনেক সময় বস্তুনিষ্ঠতা হতে পারে, অবজেক্টিভিটি নষ্ট করে দিতে পারে। যে দেখবা যে দু একটা সময় যে সফলতা নাও নিয়ে আসতে পারে, বিভিন্ন ধরনের অসুবিধার ফলে তখন গবেষক এই কাজকে করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়, এবং তারা সেই গবেষণার কাজকে মাঝপথে অনেক সময় বন্ধও করে দিতে পারে। তখন তারা খুব একটা ইফেক্টিভ ফল যখন পায় না গবেষক, তখন মনে করে যে এই পদ্ধতিটা খুব একটা কাজে নাও দিতে পারে। ঠিক আছে, তাহলে পর্যবেক্ষণের সুবিধা অসুবিধাগুলো মোটামুটি আমরা জানলাম। পর্যবেক্ষণ কি, পর্যবেক্ষণের বৈশিষ্ট্যগুলো কি, প্রকারভেদ এবং প্রভাব। পর্যবেক্ষণের প্রভাব হচ্ছে দুই ভাগেই হয়, একটা হচ্ছে নেতিবাচক প্রভাব, ইতিবাচক, যেটাকে সুবিধা বা অসুবিধা বলা হয়ে থাকে। তোমাদের এই যে টপিকস গুলো পড়ালাম, এগুলো সম্পর্কে তোমাদের কারোর কোনো প্রবলেম আছে, বুঝতে অসুবিধা হচ্ছে? বা তোমরা যেহেতু এখন মাস্টার্সে বাইরে আসো, ঢাকার বাইরে আসো, ক্লাস করতে পারছো না, তোমরা যদি এই ক্লাসগুলো করো প্লাস এই যে নোটগুলো, এগুলো কিন্তু তোমাদের এক্সট্রা আর কোনো নোটের দরকার হবে না। এই পয়েন্টগুলো যদি তোমরা লিখে নাও, যে সময় ক্লাস নিলাম তোমরা যদি এগুলো উঠায় নাও, তাহলে কিন্তু পরবর্তী সময় তোমাদের এগুলো নোট করা হয়ে গেল। বিশেষ করে এই যে অবজারভেশন বা পর্যবেক্ষণের থেকে যদি কোনো প্রশ্ন আসে, তোমরা কিন্তু কোনোভাবে এটা মিস করবে না বা মিস হবে না, কারণ এখান থেকে যে প্রশ্নগুলো আসার কথা মোটামুটি কিন্তু সবগুলো পড়ানো শেষ। এখান থেকে প্রশ্ন আসলে তোমাদের জন্য সুবিধা হবে। সেজন্য যে সময় আমরা ক্লাসটা নিব, তোমরা পারলে কেউ খাতা নিয়ে নোটগুলো পড়ে ফেলতে পারো, কিংবা এই ভিডিওগুলো পরবর্তীতে দেখেও তোমরা কিন্তু ক্লাসটা কমপ্লিট করতে পারো। তাহলে আমরা আজকে এই পর্যন্ত শেষ করি। জি ম্যাম। আর কোনো ধরনের প্রশ্ন আছে? না ম্যাম। তাহলে আমরা খুব তাড়াতাড়ি আমাদের পরিসংখ্যানে অঙ্কে মোটামুটি কেমন তোমরা? কে ভালো অঙ্ক পারো? হ্যাঁ বলো। সবাই পারো, আমি জানি তোমরা সবাই পারো, কিন্তু কে ভালো পারো? নেক্সট ক্লাসে কেউ কি অঙ্ক করতে পারবে? জি ম্যাম, চেষ্টা করা যাবে। একটা দুটো দেখা দিলে আমরা পারবো। দেখাই দিতে হবে না আগে থেকে পারবে? ম্যাম বই তো নেই কেনা, তাই বলতে পারবো না। যদি বই থাকতো তাহলে বলতে পারতাম পারবো কিনা। আচ্ছা, আমি নেক্সট ক্লাসে দেখব, চেষ্টা করব তোমাদের একটা অঙ্ক বাসায় অ্যাসাইনমেন্টের জন্য দিয়ে দেওয়া। ঠিক আছে? আচ্ছা সহজ জি ম্যাম। করে দিব। জি ম্যাম। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো ইনশাআল্লাহ। আচ্ছা ম্যাম, আপনি ভালো থাকুন। আচ্ছা, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। জি ম্যাম, আল্লাহ হাফেজ।